আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? ভূতের রাজ্য .com থেকে পলাশে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। প্রতিদিনই তো আমরা গল্প দিয়ে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে আমরা আসলে একটা সাপোর্ট চাচ্ছি। সাপোর্টটা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের গল্পগুলোকে পছন্দ করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের নিজস্ব যদি কোনো গল্প থেকে থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। গতকাল আমরা যে গল্পটা শেয়ার করেছিলাম সেটার দুটো পর্ব আমরা দিয়েছিলাম। আজকে আমরা নেক্সট পর্বগুলো আপনাদেরকে জানাচ্ছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। মজিদ মাঝি কাশিমকে নিজের বাড়িতে নিয়ে গেল। তারপর একটা পুরনো কাচের বাক্স খুলল। বাক্সের ভিতর ছিল কয়েকটি পুরনো কাগজ, একটা মরচে ধরা ছুরি এবং কালো কাপড়ে মোড়ানো একটা খাতা। কাশিম জিজ্ঞেস করলো, এগুলো কি? মজিদ মাঝি বলল, আমার দাদার জিনিস। খাতাটা খুলতেই কাশিম দেখলো পাতার পর পাতা নদীর বিভিন্ন ঘটনার কথা লেখা আছে। এক জায়গায় লেখা ছিল, বর্ষার শেষ 4 দিন রাতে যে ইলিশ আসে তাকে ঘরে নেওয়া যাবে না। তার নিচে আরেকটি বাক্য লেখা, মাছের শরীর নয়, তার ছায়াকে ভয় করুন। কাশিম অবাক হয়ে বলল, ছায়া? মজিদ মাঝি মাথা নাড়ল। হ্যাঁ, ওই মাছের একটা অদ্ভুত ব্যাপার ছিল। মজিদ জানতে চাইল, কি? মাছটা যেখানে থাকবে তার ছায়া সবসময় মাছের মতো হবে না। কাশিমের শরীর শিওরে উঠল। মজিদ মাঝি পরের খাতাটা খুলল। সেখানে একটা ছবি আঁকা ছিল, একটা বিশাল ইলিশ, তার নিচে মানুষের মতো একটা কালো ছায়া। কাশিম ফিস ফিস করে বলল, এটা কে এঁকেছে? আমার দাদা। তিনি কি ওই জিনকে দেখেছিলেন? মজিদ মাঝি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখেছিলেন। তারপর? বৃদ্ধের চোখ অন্ধকার হয়ে গেল। তারপর তিনি আর কখনো নদীর কাছে যাননি। কাশিম বলল, কিন্তু আপনি তো যান। মজিদ মাঝি মৃদু হাসল। আমি নদীর কাছে যাই মাছ ধরতে, নদীর গভীরে যাই না। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো, ছপ। দুজনেই থেমে গেল। আবার ছপ ছপ। মজিদ মাঝি ধীরে ধীরে জানালার দিকে তাকালো। তারপর বলল, ও এসে গেছে। কাশি ফিস ফিস করে বলল, কে? বৃদ্ধ উত্তর দিল, যাকে তুই নদীতে ফেলে এসেছিলি। যে মাছটা নদীতে ফেরে না। সকাল হলো, কিন্তু কাশিমের বাড়ির দরজা তখনও বন্ধ। মজিদ মাঝি, কাশিম এবং আরো কয়েকজন গ্রামবাসী বাড়ির সামনে উঠানে দাঁড়ালো। সালমার কোনো সাড়া নেই। অবশেষে দরজা ভাঙা হলো। সবাই ভিতরে ঢুকলো। ঘর ফাঁকা, সালমা নেই, রান্নাঘরে নেই, মাছও নেই। কিন্তু মেঝেতে ভেজা পায়ের দাগ। দাগগুলো রান্নাঘর থেকে শুরু হয়ে সোজা দেয়ালের দিকে গেছে। তারপর দেয়ালের কাছে গিয়ে শেষ। মজিদ মাঝি দেয়ালটা পরীক্ষা করলো। হঠাৎ সে একটা জায়গায় হাত রাখতেই দেয়াল থেকে একটা অদ্ভুত শব্দ এলো, ঠক। কাশিম বলল, কি? বৃদ্ধ বলল, এই বাড়ির নিচে কিছু আছে। সবাই মিলে মেঝের একটা অংশ সরালো। নিচে পাওয়া গেল পুরনো কাঠের সিঁড়ি। সিঁড়িটা অন্ধকারের দিকে নেমে গেছে। কাশিমের বুক কেঁপে উঠল। আমাদের বাড়ির নিচে এটা কি হবে? মজিদ মাঝি বলল, তোর বাড়ি আগে কার ছিল জানিস? কাশিম মাথা নাড়ল না। বৃদ্ধ বলল, 40 বছর আগে এই জায়গায় একটা জেলেদের ঘর ছিল। কাশিম ধীরে ধীরে বুঝতে পারল, এই সেই জায়গা যেখানে জিনের সঙ্গে চুক্তি করা হয়েছিল। সবাই নিচে নামতে শুরু করলো। সিঁড়ির শেষে একটা ছোট ঘর। ঘরের মাঝখানে পাথরের তৈরি একটা গোল চিহ্ন। তার চারপাশে পুরনো মাছের আঁশ আর দেয়ালে লেখা, যে মাছকে নদী ফেরত নেয় না সে মাছ মানুষকে নদীর কাছে নিয়ে যায়। কাশিমের চোখ হঠাৎ ঘরের এক কোণে আটকে গেল। সেখানে সালমা বসে আছে, চুপচাপ, মাথা নিচু। কাশিম দৌড়ে তার কাছে গেল। সালমা। সালমা মাথা তুলল। তার চোখে অদ্ভুত শূন্যতা। তুমি এত দেরি করলে কেন? কাশিম তাকে জড়িয়ে ধরতে এগোতেই মজিদ মাঝে চিৎকার করলো, থাম। কাশিম থেমে গেল। বৃদ্ধ সালমার পায়ের দিকে তাকিয়ে আছে। তারপর কাঁপা গলায় বলল, ও সালমা না। ঘরের সবাই একদম স্তব্ধ হয়ে গেল। সালমা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মজিদ মাঝির দিকে তাকালো।
তারপর মৃদু হাসল। আপনি এখনো আমাকে চিনতে পারলেন না মজিদ? বৃদ্ধের মুখ শুকিয়ে গেল। তুমি? সালমা বলল, 40 বছর আগে তুমি আমাকে নদীতে ফেলে গিয়েছিলে। মজিদ মাঝি পিছিয়ে গেল। কাশেম তো হতভম্ব। চাচা উনি কি বলছে? মজিদ মাঝি কাপা গলায় বলল, আমি তোকে একটা কথা বলিনি? কি কথা? বৃদ্ধ বলল, ওই জিন একা ছিল না। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। 40 বছর আগে নদীতে 3 জন জিনের সঙ্গে দেখা হয়েছিল। কাশেম বলল, 3 জন? মজিদ মাঝি মাথা নাড়ল। একজন নদীর পাহারাদার আর বাকি 2 জন? বৃদ্ধ ধীরে ধীরে সালমার দিকে তাকালো। একজন ছিল তার সঙ্গী, তারপর আর তৃতীয় জন ছিল বিশ্বাসঘাতক। মাছের পেটের ভেতরের কণ্ঠ হঠাৎ ঘরের বাতাসে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সালমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর বলল, কাশেম, তুমি কি জানতে চাও মাছটার ভিতরে কি আছে? কাশেম পিছিয়ে গেল। তুমি কে? সালমার মুখে তখন অদ্ভুত এক হাসি। আমি সেই গল্পের শেষ মানুষ। মজিদ মাঝি চিৎকার করে বলে উঠলেন, কাশেম ওর কথা শুনিস না। সালমা এবার মজিদের দিকে তাকালো। তুমি তো অনেক কিছু লুকিয়েছো। মজিদ মাঝি চোখ বন্ধ করে ফেললো। সালমা বলল, 40 বছর আগে তোমরা নদীর পাহারাদারের সাথে প্রতারণা করেছিলে। তোমরা তার কাছ থেকে মাছ ধরার গোপন জায়গায় জেনে নিয়েছিলে। তারপর? সালমার কণ্ঠ বদলে গেল। এক মুহূর্তে যেন একাধিক মানুষের কণ্ঠ একসঙ্গে বলে উঠল, তারপর তোমরা তাকে বন্দি করেছিলে। কাশেমের চোখ বড় হয়ে গেল। কোথায়? সালমা ধীরে ধীরে ইলিশের দিকে তাকালো। মাছের ভেতরে। ঘরের সবাই নিঃশব্দ। মজিদ মাঝি বলল, অসম্ভব। সালমা হাসলো। তোমরা ভেবেছিলে জিনকে মাছের শরীরে বন্ধ করা যায়। তারপর সে ফিস ফিস করে বলল, কিন্তু জিন কখনো মাছের ভিতরে বন্দি ছিল না। কাশ্মীর বুক এবারে কেঁপে উঠল। তাহলে? সালমা বলল, মাছটা ছিল শুধু একটা বাহানা। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে একটা শব্দ এলো, চুপ। তারপর আরেকটা, চুপ। তারপর আরেকটা, চুপ। মাটিতে পানি পড়ছে। সবাই সেদিকে তাকালো। অন্ধকারের মধ্যে একটা বিশাল ইলিশ পড়ে আছে, কিন্তু মাছটা তখনও নড়ছে না। মজিদ মাঝি কাপা গলায় বলল, ওটা এখানে কিভাবে এলো? মাছটার পেট ধীরে ধীরে ফুলে উঠল। তারপর ভেতর থেকে কেউ দরজায় ধাক্কা দেওয়ার মতো মাছটার পেটের উপর আঘাত করলো। ধাম! সবাই পিছিয়ে গেল। আবার ধাম! কাশেমের কানে এবার খুব ক্ষীণ একটা কণ্ঠ ভেসে এলো, কাশেম। সে চোখ বন্ধ করলো। কণ্ঠটা আবার বলল, আমি মাছের ভিতরে নেই। তারপর? আমি তো তোমার ভিতরেই ঢুকে গেছি। কাশেম হঠাৎ নিজের বুকের দিকে তাকালো। তার বুকের উপর একটা ভেজা হাতের ছাপ, কিন্তু সেটা বাইরে থেকে লাগানো নয়। মনে হচ্ছিল ছাপটা যেন তার শরীরের ভেতর থেকেই ফুটে উঠেছে। মজিদ মাঝি চিৎকার করে বলে উঠলেন, কাশেমকে নদীর কাছে নিচে যেতে দিও না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ কাশেমের চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, আর তার মুখ দিয়ে বের হলো এমন একটা কণ্ঠ যেটা কাশেমের কণ্ঠ নয়। 40 বছর অপেক্ষা করেছি। সে মৃদু হাসলো। এবার আমার ঘরে ফেরার সময় হয়েছে। ঠিক তখনই পুরো গ্রাম জুড়ে একসঙ্গে সব দরজা জানালা ধামাধাম বন্ধ হতে শুরু করলো। দূরে নদী ফুলে উঠলো, আকাশে বজ্রপাত হলো, আর নদীর বুক থেকে একসঙ্গে শত শত ইলিশ লাফিয়ে উঠলো। প্রতিটি মাছের চোখ একই দিকে তাকিয়ে কাশিমের বাড়ির দিকে। কাশিমের মুখ থেকে অচেনা কণ্ঠ বের হওয়ার পর ঘরের সবাই যেন পাথর হয়ে গেল। মজিদ মাঝি ধীরে ধীরে পেছাতে শুরু করলেন, ওকে নদীর কাছে যেতে দিও না, নদী নিজেই এখন ওর কাছে আসবে। ঠিক তখনই মাটির নিচ থেকে একটা শব্দ হলো, গম। ঘরের মাটিতে রাখা পানির কলসিটা নিজে থেকে কাঁপতে শুরু করলো। তারপর কলসের পানি উপচে মেঝেতে ছড়িয়ে পড়লো। পানি একদিকে যেতে লাগলো, সোজা সেই পুরনো পাথরের চিহ্নের দিকে। মজিদ মাঝি ফিস ফিস করে বলল, চিহ্নটা জেগে উঠেছে। কাশেমের চোখ তখন অস্বাভাবিক স্থির। সে হঠাৎ বলল, নদীর নিচে যেতে হবে। মজিদ মাঝি চমকে উঠল, তুই কি বললি? ওখানেই সব কিছু শুরু। কে তোকে বলল? কাশেম মৃদু হেসে বলল, যে আমাকে এতদিন ধরে অপেক্ষা করিয়েছে। বৃদ্ধ বুঝে গেল কাশেমের সঙ্গে এখন অন্য কেউ কথা বলছে। সে তার পুরনো খাতা খুলে শেষ পাতাটা বের করলো। সেখানে লেখা ছিল,
যেদিন মাছ নিজে ঘরে ফিরবে সেদিন নদীর নিচের দরজা খুলবে। তার নিচে আরেকটি বাক্য, দরজা খুললে 3টি ছায়া দেখা যাবে। প্রথমটিকে বিশ্বাস করো না, দ্বিতীয়টিকে ভয় পেও না, তৃতীয়টির নাম কখনো উচ্চারণ করো না। মজিদ মাঝি দীর্ঘশ্বাস ফেলল। আমাদের আর কোনো পথ নেই। সেই রাতেই তারা নদীতে নৌকায় নামলো। কাশেম, মজিদ মাঝি আর গ্রামের আরেক বৃদ্ধ ছেলে হাবিব। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ। নৌকা যত নদীর মাঝখানে এগোতে লাগলো, চারপাশের পানি অস্বাভাবিক শান্ত হয়ে গেল। হাবিব ফিসফিস করে বলল, মজিদ ভাই, বইটা চালানো লাগছে না। মজিদ মাঝি তাকিয়ে দেখলো, সত্যি নৌকা নিচ থেকে এগিয়ে যাচ্ছে। কাশেম নৌকার সামনে বসে আছে, তার চোখ বন্ধ। হঠাৎ সে বলল, এখানে। থেমে গেল নৌকো। মজিদ মাঝি নদীর দিকে তাকিয়ে বলল, এখানে তো কিচ্ছু নেই। কাশেম উঠে দাঁড়ালো, তারপর পানির দিকে তাকিয়ে বলল, নিচে আছে। মুহূর্তের মধ্যে নদীর পানি ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। হাবিব আতঙ্কে বলল, নৌকা ঘোরান। কিন্তু মজিদ মাঝি নড়ল না, কারণ ঘূর্ণির মাঝখান থেকে ধীরে ধীরে একটা পাথরের সিঁড়ি দেখা যাচ্ছে পানির নিচে। কাশেম নৌকা থেকে নামতে উদ্যত হলো। মজিদ মাঝি তার হাত ধরে ফেলল। তুই একা যাবি না। কাশেম তাকালো, আপনি তো জানেন আমি একা যাচ্ছি না। তারপর তিনজনেই পানির নিচের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। অদ্ভুতভাবে তারা ডুবল না। সিঁড়ির নিচে ছিল একটি বিশাল পাথরের দরজা। দরজার ওপর খোদাই করা একটি ইলিশ, আর তার নিচে 3টি ছায়ার চিহ্ন। মজিদ মাঝি দরজাটা দেখে কেঁপে উঠল। 40 বছর পর। কাশেম দরজায় হাত রাখল, গুম। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠ, মজিদ, তুমি অবশেষে ফিরেছ। মজিদ মাঝির মুখ সাদা হয়ে গেল, কারণ এই কণ্ঠ সে চিনতে পেরেছে। 40 বছর আগে নদীতে হারিয়ে যাওয়া তার নিজের বড় ভাইয়ের কণ্ঠ। দরজার ওপাশে ছিল বিশাল একটা পাথরের ঘর, দেয়ালে অসংখ্য মাছের ছবি। কিন্তু ঘরের মাঝখানে ছিল একটা গোল পাথরের আসন, তার উপর রাখা একটি রূপালী ইলিশ, একদম সেই মাছটির মতো। মজিদ মাঝি ধীরে ধীরে বলল, এখানেই আমরা তাকে বন্দি করেছিলাম। হাবিব জিজ্ঞেস করলো, কাকে? মজিদ উত্তর দিল না। কাশেম এগিয়ে গেল। হঠাৎ পাথরের দেয়ালে 3টি ছায়া দেখা গেল। প্রথম ছায়া মানুষের মতো, দ্বিতীয়টি লম্বা, তৃতীয়টি এতটাই অস্বাভাবিক যে তার কোনো নির্দিষ্ট আকৃতি বোঝা যায় না। প্রথম ছায়া বলল, মজিদ, আমাকে চিনতে পারছো? মজিদ চোখ বন্ধ করলো। না। ছায়াটা হাসলো, মিথ্যা বলছো। দ্বিতীয় ছায়া এবার বলল, ওকে ভয় পেও না। হাবিব কাঁপা গলায় বলল, এরা কারা? কাশেম উত্তর দিল, যাদের সঙ্গে তোমাদের পূর্বপুরুষেরা চুক্তি করেছিল। মজিদ মাঝি এবার সব স্বীকার করলো। 40 বছর আগে কয়েকজন জেলে নদীতে অস্বাভাবিক মাছের রহস্য জানতে গিয়ে এক অদৃশ্য সত্তার সঙ্গে যোগাযোগ করেছিল। সেই সত্তা তাদের মাছ ধরার যোগান স্থান দেখিয়ে দিয়েছিল। বিনিময়ে সে শুধু একটি জিনিস চেয়েছিল, প্রতি বছর নদীর মাঝখানে একটি ইলিশ ছেড়ে দিতে হবে। কিন্তু জেলেরা লোভী হয়ে উঠেছিল, তারা চুক্তি ভেঙে দেয়। তারপর তারা ভাবলো, সে সত্তাকে বন্দি করে রাখলে নদীর সব মাছ তাদের হবে। কিন্তু তারা জানতো না, যাকে তারা বন্দি করেছে সে ছিল নদীর আসল জিন নয়, সে ছিল তৃতীয় সত্তা, একজন বিশ্বাসঘাতক। সে আসল নদীর জিনকে, জিনের শক্তি চুরি করতে চেয়েছিল। মজিদ মাঝি কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছিলাম। কাশেম বলল, ভুলের মূল্য তাহলে এখন কে দেবে? মজিদ উত্তর দেওয়ার আগেই তৃতীয় ছায়া নড়ল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তারপর কাশেমের কণ্ঠে সেই অচেনা আওয়াজ, মূল্য তোমরা দেবে না, তোমাদের পরের প্রজন্ম দেবে। হঠাৎ পাথরের ইলিশটি মাটিতে পড়ে গেল। তার পেটের মাঝখান থেকে আলো বের হলো। আলোর ভেতরে দেখা গেল কাশেমের বাড়ি। সালমা দরজার সামনে দাঁড়িয়ে, তার পেছনে একটা কালো ছায়া। কাশেম চিৎকার করে উঠল, সালমা! ছায়াটি ধীরে ধীরে সালমার কানের কাছে মুখ নিয়ে গেল। তারপর, কাশেমকে ফিরিয়ে আনো। আলো নিভে গেল। কাশেম পাথরের ঘর থেকে বের হওয়ার জন্য ছুটল, কিন্তু দরজা বন্ধ। মজিদ মাঝি চিৎকার করলো, দরজা খুলছে না। তখন প্রথম ছায়াটি বলল, একজনকে এখানেই থাকতে হবে। হাবিব পিছিয়ে গেল। মজিদ মাঝি বুঝে গেল, 40 বছর আগে চুক্তির শেষ শর্ত এখনো বাকি।
কেউ একজনকে নদীর নিচ থেকে সেই দরজায় পাহারা দিতে হবে। মজিদ ধীরে ধীরে কাশিমের দিকে তাকালো। তুই বাইরে যা। কাশিম মাথা নাড়ল। না, তুই না গেলে সালমা বাঁচবে না। কাশিম থেমে গেল। মজিদ মাঝি দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমি আমার দাদার পাপের দায় নিয়ে বেঁচে আছি 40 বছর। সে দরজায় হাত রাখলো। এবার আমার পালা। দরজা খুলে গেল। কাশিম আর হাবিব বাইরে বেরিয়ে এলো। শেষবার পিছনে তাকিয়ে কাশিম দেখল মজিদ মাঝি পাথরের মতো দাঁড়িয়ে, তার পিছনে 3টি ছায়া, আর সামনে একটা বিশাল রূপালী ইলিশ। কাশিম যখন বাড়িতে ফিরল তখন ভোর হয়ে গেছে। সালমা দরজার সামনে বসেছিল। কাশিম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সালমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি সত্যি ফিরে এসেছো? কাশিম বলল, হ্যাঁ। সালমা তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলল, তাহলে সে কোথায়? কাশিম থমকে গেল। কে? সালমা নদীর দিকে তাকালো। যে তোমার সঙ্গে এসেছিল। কাশিমের বুক কেঁপে উঠল। আমার সঙ্গে তো কেউ আসেনি। সালমা ধীরে ধীরে মাথা নাড়ল। না, এসেছে। ঠিক তখন ঘরের ভেতর থেকে একটা শব্দ হলো। সব। কাশিম ঘুরে তাকালো। মেঝের ওপর পড়ে আছে সেই বিশাল ইলিশ। কাশিম পিছিয়ে গেল। এটা এখানে কিভাবে এলো? সালমা কোনো উত্তর দিল না। মাছটির চোখ ধীরে ধীরে খুলে গেল। তারপর ঘরের বাতি নিভে গেল। অন্ধকারের মধ্যে কণ্ঠ ভেসে এলো, চুক্তি শেষ হয়নি। কাশিম বলল, তুমি কি চাও? কণ্ঠ বলল, শেষ ইলিশ। কোন ইলিশ? তারপর যে ইলিশকে তুমি নদীতে ফিরিয়ে দিতে চেয়েছিলে। কাশিম মাছটার দিকে তাকালো। মাছের শরীর থেকে ধীরে ধীরে নীলচে আলো বের হতে লাগলো। আলোর মধ্যে সে দেখতে পেল মজিদ মাঝিকে। বৃদ্ধ পাথরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে 3টি ছায়া। মজিদ বলছে, তোমাদের চুক্তি আমি শেষ করব। বৃদ্ধ ছায়া হাসলো। তুমি পারবে না। মজিদ বলল, একজন পারবে। ছায়া থেমে গেল। কে? মজিদ মৃদু হাসলো। যে মাছটাকে তোমরা এতদিন দরজা বানিয়ে রেখেছিলে। হঠাৎ পাথরের দেয়াল কেঁপে উঠল। একটা বিশাল শব্দ হলো। তারপর নদীর পানি আলোয় ভরে গেল। কাশিম বুঝতে পারল মজিদ মাঝি জিনটাকে ধ্বংস করতে চাইছে না, সে চাচ্ছে চুক্তিটাই ভেঙে দিতে। এর জন্য প্রয়োজন ছিল সেই প্রথম ইলিশটি, যেটাকে 40 বছর আগে নদী থেকে নেওয়া হয়েছিল। কাশিম মাছটার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে এতদিন কেন অনুসরণ করেছো? মাছের চোখের আলো নিভে গেল। তারপর একটা শান্ত কণ্ঠ ভেসে এলো, কারণ তুমি লোভের জন্য আমাকে দাওনি। কাশিম চুপ। কণ্ঠ বলল, তুমি আমাকে নদীতে ফিরিয়ে দিতে চেয়েছিলে। তারপর মাছটির চারপাশে আলো ছড়িয়ে পড়ল। সেই আলো ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, একজন বৃদ্ধ জেলের মতো। সে বলল, 40 বছর আগে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের একজনের বংশধর তুমি। কাশিম স্তব্ধ। আমি? হ্যাঁ। তাহলে আমার পরিবার? তোমার পরিবার দোষী নয়। বৃদ্ধের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু তোমার হাতে এখন শেষ সুযোগ। কি সুযোগ? মাছটাকে নদীতে নিয়ে যাও। কাশিম মাছটা হাতে তুলল। বাইরে তখন সূর্য উঠেছে। নদী অদ্ভুত শান্ত। সে নদীর ঘাটে গিয়ে মাছটিকে পানিতে ছেড়ে দিল। মাছটা একবার পানির উপরে উঠল, তারপর ডুবে গেল। নদীর মাঝখানে একটা বিশাল আলোর বৃত্ত তৈরি হলো। দূরে কোথাও বজ্রপাত হলো, আর সেই আলোর মধ্য থেকে মজিদ মাঝির কণ্ঠ শোনা গেল, কাশিম, এবার নদী মুক্ত। তারপর সব শান্ত। সেদিনের পর চর নদীতে আর কখনো সেই অদ্ভুত ইলিশ দেখা যায়নি। রাতে কেউ আর নদী থেকে নাম ধরে এটা শুনতো না। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়, কারণ কয়েক মাস পর এক জেলে নদীতে জাল ফেলল। জাল তুলতেই তার চোখ আটকে গেল। জালের মধ্যে একটি ছোট রূপালী ইলিশ। মাছটির গায়ে অদ্ভুত একটা কালো দাগ, আর তার চোখের দিকে তাকাতে জেলেটি শুনতে পেল খুব ক্ষীণ একটা কণ্ঠ, চুক্তি শেষ হয়নি। জেলেটি ভয়ে মাছটি ফেলে দিল, কিন্তু নদীর ঢেউ তাকে আবার তীরে ফিরিয়ে দিল। মাছটির পেটের ওপর তখন একটি নতুন দাগ ফুটে উঠেছে, 3টি ছায়ার মতো। আর নদীর ওপার থেকে একটি অদৃশ্য কণ্ঠ ধীরে ধীরে বলল, এবার শুরু হবে নতুন গল্প। ধন্যবাদ লিসনার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। যদি গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন, পলাশের সাথে থাকুন, এবং প্রতিদিন নতুন নতুন অশরীরী হরর গল্প শুনতে থাকুন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।